কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি উদ্বোধন, সার্বভৌমত্ব রক্ষায় সামরিক বাহিনীকে সজাগ থাকার আহ্বান। বান্দরবানের রুমায় 2 ট্রাকের সংঘর্ষে 4 জন নারী নিহত, আহত 12 জন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মাদারীপুরে সড়কে 19 প্রাণহানির ঘটনায় শিবচর থানায় মামলা, আসামি ইমাদ পরিবহন কর্তৃপক্ষ। দুবাইয়ে অবস্থানরত আরাফ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি, আরও খোঁজ খবর নেয়ার কথা জানালেন আইজিপি। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই দেশের সামরিক বাহিনীর উন্নয়নে কাজ করেছে। কক্সবাজারের পেকুয়ায় দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। কারো সাথে যুদ্ধ নয়, তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সামরিক বাহিনীকে সচেষ্ট থাকতে বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশেও সামরিক বাহিনীর উন্নয়নে কাজ করেছেন। 1996 সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসে নৌবাহিনীর উন্নয়নে কাজ শুরু করে। মিয়ানমার ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে সমুদ্র সীমা অর্জন করে বাংলাদেশ জাহাজ তৈরিতে সক্ষমতা অর্জন করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রত্যেকটি বাহিনীকে আরও আধুনিক করতে কাজ করছে সরকার। বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী বিশাল ভূমিকা রেখে যাচ্ছে, সেখানেও কর্তব্য পালনে তারা যেন কোনো মতেই পিছিয়ে না থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা এই বাহিনীগুলিকে প্রস্তুত করছি এবং সেভাবেই আমরা তৈরি করছি। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, তবে যদি কখনো আমাদের এমন পরিস্থিতি হয় তাহলে যেন আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবে আমাদেরও দক্ষতা অর্জন করতে হবে। সেইভাবে আমরা আমাদের বাহিনীগুলিকে তৈরি করে দিচ্ছি। ইউক্রেন যুদ্ধের কারণে নানা সমস্যার মধ্যেও দেশের রপ্তানি প্রবৃদ্ধি বড় অর্জন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনিয়োগের জন্য এখন অনেককেই আকৃষ্ট করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। সকালে গণভবনের রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটির একাদশ সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 2021-22 অর্থ বছরে দেশে 60.97 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এছাড়া চলতি অর্থ বছরে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নানা সংকটের মধ্যেও গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 9.56% রপ্তানি আয় বেশি। অনেক দেশ এখন বাংলাদেশের পণ্য নিতে আগ্রহী জানিয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের বিষয়টিতে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন। এছাড়া নতুন নতুন রপ্তানির বাজার সৃষ্টির পাশাপাশি পণ্যের বহুমুখী করার জন্যও বলেন তিনি। সেই সাথে খাদ্যপণ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা এবং খাদ্য রপ্তানিতে গুরুত্ব বাড়াতে ব্যবসায়ীদের তাগিদ দেন শেখ হাসিনা। আর বর্তমানে সেটা উন্নীত হয়েছে 60 যে কোভিড আমাদের জন্য এবং পরবর্তী ইউক্রেন যুদ্ধ, তার উপর স্যাংশন, কাউন্টার স্যাংশন, এটা আমাদের জন্য একটা সমস্যার সৃষ্টি করলেও আমাদের অগ্রযাত্রাটা আমরা অন্তত ধরে রাখতে সক্ষম হয়েছে। এটাই বড় কথা, যেটা অনেক দেশ পারেনি। আমরা যে 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে বিভিন্ন ধরনের কিন্তু এখন বিনিয়োগ আসছে এবং বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু মানুষের একটা বিরাট আকাঙ্ক্ষা, বাংলাদেশ এখন সকলেরই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বান্দরবানের রুমায় 2 ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন 6 জন, আহত হয়েছেন অন্তত 10 জন। দুপুর 12টার দিকে রুমা উপজেলার বগালেকের ঢালু থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা রুমা উপজেলার থাইখং পাড়া ও সুনসং পাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, ট্রাকে করে থাইখং পাড়া ও সুনসং পাড়ার 16 জন বাসিন্দা রুমা সদরে ফিরছিলেন। ঢালু রাস্তা ধরে নামার সময় অন্য আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে 4 জন নিহত হন। আহত 12 জনকে উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিস, সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এ নিয়ে আরো জানাতে বান্দরবান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মংখিং মার্মা। মংখিং মার্মা, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় এখন পর্যন্ত জানা গেছে কিনা, আর আহতদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক কি জানিয়েছেন? দুপুর 12টার দিকে রুমা এবং বগালেক আসলে আসছিলেন ভিজিটে চাউল নেওয়ার জন্য। তো এটি মূলত তারা চাউল নিয়ে ফেরার পথে বগালেকের কমলা বাগান এলাকায় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে দুটো ট্রাকের সংঘর্ষে কিন্তু ঘটনাস্থলে প্রাথমিকভাবে সেখানে 4 জন মারা যান। এটি নিশ্চিত করেছিলেন কিন্তু রুমা থানার ওসি, এবং এর পরবর্তীতে সেখান থেকে আর মোট 12 জনকে রুমার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই রুমার সদর হাসপাতালে কিন্তু আরো 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছেন রুমার নির্বাহী কর্মকর্তা মামুন শিবলি। এবং আরেকটি বিষয় জানিয়ে চাই যে তারা আসলে এই যারা ট্রাকে করে যাচ্ছিলেন যে সকল লোকজন, তারা আসলে বেশিরভাগই কিন্তু মহিলা ছিলেন এবং নারী ছিলেন, এবং তারা ভিজিডি চাউল সংগ্রহ করতে আসলে রুমা সদরে আসছিলেন এবং তারা এই চাউল সংগ্রহ করে রুমা থেকে ফেরার পথেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। তো এই ঘটনার পরেই সেখানে ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনগণ কিন্তু সেখানে যারা আহত হয়েছেন এবং যারা নিহত তাদেরকে সেখান থেকে উদ্ধার করে কিন্তু হাসপাতালে আনা হয়েছে। এবং আমি সর্বশেষ অল্প কিছুক্ষণ আগেই রুমার নির্বাহী কর্মকর্তা মামুন শিবলির সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে ঘটনাস্থলে কিন্তু 4 জন মারা গেছেন এবং হাসপাতালে আনার পর আরো 2 জন মারা গেছেন, এবং আরো বাকি যারা আছেন তাদেরকে কিন্তু সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিন্তু রুমা থেকে কিন্তু বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবং তিনি আরেকটি বিষয় বলেছেন যে এই যে 9 জন যে আহত রয়েছেন তাদের মধ্যে আরো 3 জন গুরুতর আহতদেরকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হবে বলে আমাদেরকে জানিয়েছে। তো সর্বোপরি এখনো পর্যন্ত নিহত কিন্তু ঘটনাস্থলে 4 জন এবং হাসপাতালে মারা গেছে 2 জন, এবং এর পাশাপাশি আরো যারা আহত হয়েছেন তাদের মধ্যে 9 জন বান্দরবান হাসপাতাল আনা হয়েছে, এবং বাকি যারা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাদেরকে কিন্তু চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হবে বলে আমাদেরকে জানিয়েছেন রুমা নির্বাহী কর্মকর্তা মামুন শিবলি। এই হচ্ছে সর্বশেষ আমার কাছে। মংখিং মার্মা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মাদারীপুরে বাস দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সকালে হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার বাদী হয়ে শিবচর থানায় মামলাটি করেন। রোববার শিবচরে এক্সপ্রেসওয়ে রেলিং ভেঙে বাস খাদে পড়ে অন্তত 19 জন নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত 27 জন। ভোর 4টার দিকে খুলনার ফুলতলা থেকে ছাড়ে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি। সকাল 8টার দিকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় পৌঁছলে বাসটি সড়কের রেলিং ভেঙে খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে। অতিরিক্ত গতি ও চালকের অদক্ষতায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। বর্তমান যে আইনটি প্রচলিত আছে সড়ক পরিবহন আইনের 99-তে এটির যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কি ব্যবস্থা হবে সেটি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই মামলাটি এইভাবে দায়ের করা হয়েছে, যার কারণে আপনার এই মামলার সাথে এই পরিবহনের সাথে সংশ্লিষ্ট যারা তাদের যে কাউকে যে কোনো সময় তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা যাবে, তদন্তের আওতায় আনা যাবে। আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, মামলা হয়েছে আমরা জানি, পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে, কারা আসামি তাদের নাম জানা গেছে কিনা? জি, আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকাল 7:30টার সময় সকাল যে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরে যে ইমাদ পরিবহনের যে বাসটি দুর্ঘটনায় পড়েছিল, ওই ঘটনায় যে 19 জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজ সকালে শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি যে সড়ক পরিবহন আইন 2018 সালে যে আইনটি রয়েছে সেই আইনের 98, 99, 105 এবং 106 ধারায় মামলাটি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই পরিবহনে যারা নিহত হয়েছে তাদের যে ক্ষয়ক্ষতি এই বিষয়টি তুলে ধরার সহযোগিতা করা হয়েছে, এবং পাশাপাশি যে এই পরিবহনটি যে অনুমোদন মানে ফিটনেসবিহীন, সেই ফিটনেসবিহীন বিষয়টিও তুলে ধরে এই মামলা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। তো আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আমি কথা বলেছি মাদারীপুরের শিবচরের ওসি আনোয়ারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মামলাটি দায়ের করার পরপরই তারা শিবচর হাইওয়ে পুলিশের যিনি
একজন উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি, তাকে তদন্তের জন্য ইতিমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে তিনি যত দ্রুত সম্ভব সেটি তদন্ত প্রতিবেদন দিলে পরবর্তীতে যারা এই ঘটনার সাথে জড়িত তদন্তে পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আসলে মূলত পরবর্তী ব্যবস্থা হবে। আমি কথা বলেছিলাম মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমের সাথে। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই মামলাটি যে প্রক্রিয়া করা হয়েছে, যে ধারাতে করা হয়েছে, সেই ধারায় যে আসামি করা হয়েছে শুধুমাত্র ইমাদ পরিবহন প্রাইভেট লিমিটেডকে আসামি করা হয়েছে, মানে অর্থাৎ কোম্পানিকে দায়ী করে মামলাটি দায়ের করার ফলে এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত দায়িত্বশীল পদে রয়েছেন সকলকে এই তদন্তের আওতায় আনা যাবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যাবে এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই যে বিষয়টি, এই বিষয়টির পরপরই আমরা যে দেখতে পেয়েছি যে পুলিশের যে এই ঘটনার পরে যে হাইওয়ে পুলিশের যে দ্রুতগতির যে যানবাহন চলাচলের যে প্রক্রিয়াটি, সেটি কিন্তু বিষয়ে আমরা কথা বলেছি শিবচর হাইওয়ে পুলিশের সাথে। তারা যেটি আমাদেরকে বলছে যে তারা প্রতিদিনই প্রায় বিভিন্ন স্থানে গানম্যান বসিয়ে এই স্পিড বোট, মানে অর্থাৎ বেপরোয়া গতির জন্য বাস চলাচল না করতে পারে সেজন্য তারা বিভিন্ন স্পটে তারা টহল দেয়। কিন্তু টহল দেওয়ার পরেও যে তাদেরকে যেসব এলাকায় পুলিশ থাকে না, মূলত সেই সব এলাকা দিয়েই মূলত এই গাড়িগুলি, বাসগুলি অতি দ্রুত গতিতে পরিবহন চালায়, যার ফলে এই ঘটনা প্রায়ই ঘটে থাকে। মাদারীপুরের এই অঞ্চলতে ছোট বড় এর আগে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে, তবে সেখানে হতাহত এবং নিহতের সংখ্যা খুব কম হওয়ার কারণে সেটি ওইভাবে আলোচনায় আসেনি। কিন্তু গতকাল যেটি ঘটেছে যে 119 জন মারা যাওয়ার ফলে কিন্তু এটি ব্যাপক হারে আলোচনায় এসেছে এবং এরপরে যেটি হয়েছে যে পুলিশের পক্ষ থেকে আরো বেশি করে টহল বাড়ানোর যে ব্যবস্থা সেটিও নেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। তিনি আমাদেরকে বলছেন যে তারা সম্মিলিতভাবে সকল অফিস, যে কটি এই প্রত্যাশী সংস্থা বা দায়িত্বশীল সংস্থা রয়েছে, সেই সংস্থার সকলের সমন্বয়ে এই যাতে এই বেপরোয়া গতিতে যান চলাচল না করতে পারে এই হাইওয়ে এক্সপ্রেস দিয়ে, সেই ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। তো সার্বিকভাবে আমার কাছে এই ছিল মাদারীপুরের বাস দুর্ঘটনার সর্বশেষ তথ্য। মাদারীপুর থেকে কথা হচ্ছিল সহকর্মী রিপন চন্দ্র মল্লিকের সাথে। দুবাইয়ে অবস্থানরত আরাফ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুপুরে চট্টগ্রামের নন্দন কানুঙে এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন করে তিনি আরো বলেন, এই বিষয়ে আরো খোঁজ খবর নেওয়া হচ্ছে। যেসব তারকা আরাফ খানের সাথে দেখা করেছেন তারা ফিরে এলে তাদের সাথে প্রয়োজনে পুলিশ কথা বলবে বলেও উল্লেখ করেন পুলিশের মহাপরিদর্শক। রোহিঙ্গা ক্যাম্পে নৈরাজ্য প্রসঙ্গে বলেন, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। একটা রেড নোটিশ জারি করে যারা এই দেশ থেকে কোনো আসামি পলায়ন করে বিদেশে চলে যায়, যখন আমরা মোটামুটি তার কিছু তথ্য পাই, তথ্য দিয়ে আমরা একটা রেড নোটিশ জারি করেছি এবং এটা ইন্টারপোল হেডকোয়ার্টারে যায়। ইন্টারপোল হেডকোয়ার্টার আমি একটা খবর পেয়েছি যে তারাও এটা অ্যাকসেপ্ট করেছে। সাধারণ মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে আওয়ামী লীগ বাকশাল কায়েম করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নীলফামারীর সৈয়দপুরে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এই কথা বলেন তিনি। নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষ খেতে পারছে না, অথচ সেদিকে কোনো খেয়াল নেই সরকারের। তারা জনগণের টাকা চুরি আর পাচার ছাড়া কিছুই করছে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। রাজপথের আন্দোলন জোরদার করতে নেতাকর্মীদের প্রতি নানা দিক নির্দেশনা দেন দলটির মহাসচিব। আজকে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ তারা সব সময় মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ভণ্ড রাজনীতি করে মানুষকে ভুল পথে পরিচালিত করে তারা ক্ষমতায় বারবার যেতে চায়। তারা এইবার তারা ভিন্নভাবে আবার ওই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চায়, একটু ভিন্নভাবে। চট্টগ্রামে আর্থিক সংকটে ভারী শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে উদ্যোক্তাকে সহজ শর্তে ঋণ পেতে সহযোগিতা করবে জেলা প্রশাসন। দুপুরে নগরীর সার্কিট হাউসে সীমা অক্সিজেন প্ল্যান্টে দুর্ঘটনার পর জেলার অক্সিজেন প্ল্যান্ট মালিকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে এক বিশেষ কর্মশালায় এই ঘোষণা দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক আবুল বাশার ফখরুজ্জামান জানান, যত্রতত্র গড়ে ওঠা ভারী শিল্প কারখানা এখন উচ্ছেদ সম্ভব নয়, তবে এসব কারখানার নিরাপত্তা নিশ্চিত ও তদারকির মধ্যে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরে এখন থেকে কারখানাগুলোর
ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর, উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারিতে থাকবে বলেও জানান তিনি। আপনাদের ছোট যারা উদ্যোক্তা ছোট প্রতিষ্ঠান রয়েছে, দুর্ঘটনা কমিয়ে আনার জন্য, দুর্ঘটনাকে নিয়ন্ত্রণে রাখার জন্য যত ধরনের মেজার্স নেওয়া দরকার আমাদেরকে নিতে হবে, কারণ জীবনের চেয়ে ব্যবসা বড় হতে পারে না। প্রয়োজনে মূলধনের যে সাপোর্ট, সফট লোন যেন আপনারা পান, এবং আমাদের ইআরডির মাধ্যমে, আমাদের মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজের মাধ্যমে আমরা চেষ্টা করব প্রয়োজনে আপনাদেরকে বিদেশের বা আমাদের যারা আমাদের ব্যাংকগুলো রয়েছে, বাংলাদেশ ব্যাংক রয়েছে বা অন্যান্য ব্যাংক রয়েছে, তারা আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার 4 বছর পরও সমাপ্ত হয়নি বরিশালে শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতালের নির্মাণ কাজ। নকশা ও জমি ভরাটে দেরির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায়নি বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। শিশুদের জন্য নির্মিত বিশেষায়িত হাসপাতালের নির্মাণ কাজে ধীরগতিতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। শিশুদের উন্নত স্বাস্থ্য সেবায় 2017 সালে বরিশালে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। 200 শয্যার শহীদ সুকান্তবাবু শিশু হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2019 সালের জানুয়ারিতে। হাসপাতালটির ঠিকাদার বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান। তার দাবি, জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় জটিলতা, সময়মতো নকশা না পাওয়ায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায়নি। ডিজাইনের কিছু পরিবর্তন হয়েছে, আবার ঢাকা থেকে বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন আনছে। ইতিমধ্যে আবার করোনা দেখা দিল, করোনার সময় কাজ বন্ধ গেল। এখন কাজ এর 95% কমপ্লিট। বরিশাল শেরেবাংলা মেডিকেলের শিশু ওয়ার্ডে 36 শয্যার বিপরীতে ভর্তি থাকছে 5 গুণ বেশি রোগী। বিভাগের একমাত্র শিশু হাসপাতালের নির্মাণ ধীরগতিতে হওয়ায় ক্ষোভ জানিয়েছেন বিশিষ্টজনরা। আমাদের বরিশাল বিভাগে যে শিশু হাসপাতাল হচ্ছে, এই শিশু হাসপাতাল আমানতগঞ্জে এটা কার্যক্রম যদি আরও দ্রুত বেগে হয়, সেখানে যদি আমাদের এই সব শিশুরা অনেকে চিকিৎসা পায়, তার বরিশাল মেডিকেল কলেজের উপর বার্ডেন অনেকটা কমবে। যদি এই কম্পোজিট হসপিটালটি থাকতো তাহলে শিশুরা সেখানে চিকিৎসা পেত এবং শিশুদের এই নিরাপত্তার জায়গাটি তৈরি হতো। নানা জটিলতায় কাজ ধীরে হলেও আগামী জুনে তা চালুর আশ্বাস দিয়েছে গণপূর্ত বিভাগ। 4 থেকে 5% যে কাজটা বাকি আছে সেটা এই 2023 সালের জুন মাসে আমাদের শেষ হয়ে যাবে আশা করি, এবং আমরা জুন মাসের মধ্যে এটা জনগণের সেবার জন্য উন্মুক্ত করে দিতে পারবো। নতুন বিশেষায়িত হাসপাতালের কার্যক্রম শুরু হলে উন্নত সেবা পাবে দক্ষিণাঞ্চলের শিশুরা। তদারকির মাধ্যমে তা দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমদানি বন্ধ ও রমজানকে সামনে রেখে বাড়ছে পেঁয়াজের দাম। 3-4 দিনের ব্যবধানে দাম কেজিতে বেড়েছে 10 থেকে 12 টাকা। এজন্য ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করছেন ক্রেতারা। আর ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকায় বেশি দামে কিনতে হচ্ছে পেঁয়াজ। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা চাইছেন ক্রেতারা। দেশি পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে 25 মার্চ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করেছে সরকার। এরপর থেকে সরবরাহ কমার অজুহাতে বাজারে বাড়ছে দাম। 3 দিন আগে পাবনায় খুচরা বাজারে 28 থেকে 30 টাকায় পেঁয়াজ বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 40 টাকায়, আর পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 35 থেকে 38 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছে পেঁয়াজের। জনগণ শুনছে যে এলসি বন্ধ, এই কারণে দামটা বেড়ে গেছে। চাহিদা বাড়তি, মানুষ রোজার জন্য মানে আগ্রহ করতেছে কেনার জন্য। গতহাটে পেঁয়াজের বাজারটা ছিল মনে করেন যে 25, 26 ও 20 এর মধ্যেই ছিল। আসলে এখন পেঁয়াজের বাজার বাড়ার কারণ হচ্ছে এলসি বন্ধ। রাজবাড়ির ব্যবসায়ীরা জানান, সপ্তাহের ব্যবধানে আকার ভেদে মন প্রতি বেড়েছে 200 থেকে 300 টাকা। মূলত হালি পেঁয়াজটা না ওঠা পর্যন্ত পেঁয়াজ দাম একটু থাকবেই, এই 2-4 টাকা বাড়ার তালে থাকবে, দাম বেশি কমার সম্ভাবনা নাই। পেঁয়াজটা কৃষকের কাছে সরবরাহ কম, এই কারণে পেঁয়াজের বাজারটা বাড়ছে। সপ্তাহ আগে কিনছিলাম ভালোটা 1000 টাকা মাথার পিস, আর ছোটগুলো কিনছিলাম 400-500। বেনাপোল ও হিলিতেও বেড়েছে পেঁয়াজের দাম। পরশুদিন কিনেছি আছে 22 টাকা, আজকে কিনেছি 27 টাকা 28 টাকা, পেঁয়াজের দাম তো বেরিয়ে যাবার। আইস পেঁয়াজ কিনলাম 24 টাকা, 28 টাকা 27 টাকা বিক্রি হচ্ছে। এলসি বন্ধ হওয়ার কারণে পেঁয়াজের দামটা বাড়ছে। পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে বাজার নজরদারির দাবি জানিয়েছেন ক্রেতারা। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমদানি বন্ধ থাকায় বাড়ছে পেঁয়াজের দাম। 3-4 দিনের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 12 টাকা। বিস্তারিত জানাতে হিলি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, হিলি দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে, বাজারে এর প্রভাব আপনি দেখেছেন কিনা?
জি, আপনি জানেন যে গত 15 মার্চ পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানির মেয়াদ ছিল। অতএব 16 তারিখ থেকে কিন্তু পুরো দমে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। তো আমরা যদি বাজারের কথা যদি বলি যে 15 তারিখে কিন্তু হিলি স্থলবন্দরে যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু প্রতি কেজি পেঁয়াজ 21 থেকে 22 টাকা কিন্তু বিক্রি হয়েছে। আর দেশি পেঁয়াজ কিন্তু 25 থেকে 27 টাকার ভিতরে কিন্তু বিক্রি হয়েছিল। কিন্তু এই 2-3 দিনের ব্যবধানে সেই পেঁয়াজের মূল্যটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। আমরা দেশি পেঁয়াজ আজকে দেখছি যে 40 থেকে 45 টাকা বিক্রি হচ্ছে, আর ভারতীয় পেঁয়াজ কিন্তু 30 থেকে 32 টাকা বিক্রি হচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম এবং জানার চেষ্টা করেছিলাম যে আসলে দাম বাড়ার কারণ কিন্তু তারা বলছেন যে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহটা কম, এছাড়া কিন্তু দেশি পেঁয়াজের দাম বেশি আড়তে, অর্থাৎ ফরিদপুর এবং পাবনা অঞ্চলে দেশি পেঁয়াজের দাম বেশি, যার কারণে তাদেরকে কিন্তু বেশি দামে আনতে হচ্ছে, এই কারণে তাদেরকে কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আরেকটি বিষয়, আমি যে বাজারে দাঁড়িয়ে রয়েছে এই সময় কিন্তু প্রচুর ক্রেতা সমাগম ঘটে, আমরা কিন্তু তেমন ক্রেতা দেখতে পাচ্ছি না। অর্থাৎ 2 দিন পরে কিন্তু রমজান মাস শুরু হবে, এই সময়টা এমনিতে প্রচুর চাহিদা থাকে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে গতকালকে আমি দেখেছি এখানে যে অনেক ক্রেতাই ছিল বাজারে, যাদের 2 কেজি পেঁয়াজের দরকার তারা কিন্তু 5 থেকে 7 কেজি কিনে নিয়ে গেছে। অর্থাৎ চাহিদার অতিরিক্ত কেনার কারণে কিন্তু বাজারে কিছুটা হলে পেঁয়াজের ক্রাইসিস তৈরি হয়েছে এবং এই ক্রাইসিসের কারণে কিন্তু কিছুটা দাম বৃদ্ধি পাচ্ছে। আমি কিন্তু আমদানিকারকদের সঙ্গে কথা বলেছিলাম, আমদানিকারকদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে পেঁয়াজের সরবরাহ ঠিক রয়েছে, দেশি পেঁয়াজ রয়েছে, 15 তারিখের আগে পর্যাপ্ত পরিমাণে হিলি স্থল বন্দর সহ দেশে বিভিন্ন বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে, তারপরে কেন বাজারে সংকট? ওনারা বলছেন যে ভারতীয় পেঁয়াজের কথা বলতে পারবেন না, দেশি পেঁয়াজ যেহেতু পর্যাপ্ত রয়েছে। এখন যদি দেশি ব্যবসায়ীরা যদি বাজারে সেই পেঁয়াজটা যদি না দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু সংকট হবে। তো তারা দাবি করছেন যেহেতু ভারতের পেঁয়াজের দাম অনেকটাই কম, তো তারা দাবি করছেন সরকারের কাছে দ্রুত যদি তাদেরকে যদি অনুমোদন দেওয়া হয়, আমদানি অনুমোদন যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সামনে রমজান মাস, সেই রমজান মাসে পর্যাপ্ত পরিমাণে বন্দরগুলো দিয়ে পেঁয়াজ আমদানি হবে এবং ক্রেতারা খুব কম দামে তারা কিন্তু কিনতে পারবেন। তো এই ছিল সর্বশেষ হিলির থেকে। হিলি থেকে কথা হচ্ছিল সহকর্মী সাজ্জাদ হোসেনের সাথে। চুয়াডাঙ্গায় ভুট্টা খেতে দেখা দিয়েছে ফিউজারিয়াম স্টক রট ভাইরাসের প্রকোপ। এতে পাতা বিবর্ণ হয়ে যাওয়ার পাশাপাশি গাছের গোড়ার দিক পচে যাচ্ছে। কীটনাশক ছিটিয়ে প্রতিকার না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন জেলার চাষিরা। কৃষি বিভাগ বলছে একই জমিতে বারবার ভুট্টা চাষ করায় বেড়েছে এই ভাইরাসের প্রকোপ। চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা সহ বেশ কিছু এলাকায় ভুট্টা খেতে দেখা দিয়েছে গোড়াপচা রোগ। কৃষি বিভাগ যাকে বলছে ফিউজারিয়াম স্টক রট ভাইরাসের প্রকোপ। গত 3 বছর ধরে এই রোগ স্বল্প মাত্রায় দেখা গেলেও এবার ভয়াবহ আকার ধারণ করেছে। এতে সবুজ ভুট্টার গাছ বিবর্ণ হয়ে ধূসর রং ধারণ করেছে, শুকিয়ে নষ্ট হচ্ছে গাছের গোড়া ও কাণ্ড। গাছের পাতা মনে করেন মোচের নিচ থেকে শুকিয়ে মরে যাচ্ছে, তারপর আস্তে আস্তে এখন মোচটা মনে করেন যত হচ্ছে গাছ সাথে কপি সাফ হয়ে যাচ্ছে। 30 থেকে 35 হাজার টাকা বিঘি খরচ। আমার 8 বিঘা জমি ভুট্টা আছে, আর এর ভিতরে আমার 3 বিঘা জমি ভুট্টা মরে শেষ। বিভিন্ন প্রকার প্রতিষেধক ব্যবহার করেও মিলছে না প্রতিকার। এতে উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। হওয়া জিনিস মরে যাচ্ছে, আস্তে আস্তে শুইকে মরে যাচ্ছে। এতে সরকারের কোনো লোকজন, যে সরকার দিয়ে থুইছে মাঠ কর্মী, মাঠ পর্যায়ে একদম উপর লেভেল পর্যন্ত, এরা কেউ মাঠে আসে না। মাঠ কর্মী আসে হেজলগাড়ি বাজারে এসে থাকে, হেজলগাড়ি বাজারে থাকে, এমনি তারা আসে না। তারা আক্রান্ত ক্ষেত পুড়িয়ে দেওয়ার পাশাপাশি একই জমিতে বারবার ভুট্টা চাষ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। ছত্রাকনাশক স্প্রে করার জন্য বলা হচ্ছে। কার্বেন্ডাজিম প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করলে এটা এখন কন্ট্রোল করা সম্ভব, মানে আর হয়তো ছড়াবে না বলে আমরা আশা করছি। যে জমিতে এই সমস্যাটা হচ্ছে পরবর্তী বছর যেন ওই জমিতে আর ভুট্টা চাষ না করা হয়। জেলায় এবার 38,530 হেক্টর ভুট্টা আবাদের লক্ষ্য ধরা হলেও আবাদ হয়েছে 49,420 হেক্টর জমিতে। এর মধ্যে 22,000 হেক্টর জমিতে দেখা দিয়েছে ভাইরাসের প্রকোপ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোপালগঞ্জ সদর উপজেলার 6 ইউনিয়ন ও কোটালীপাড়া পৌরসভার 9টি ওয়ার্ড নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 8:30টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4:30টা পর্যন্ত। ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। সদর উপজেলা 6টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 34 জন, সাধারণ সদস্য পদে 171 জন ও সংরক্ষিত নারী সদস্য পদে 67 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে কোটালীপাড়া
পৌরসভায় মেয়র পদে নির্বাচন না হলেও 9টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর 24 জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 12 জন প্রার্থী নির্বাচন করছেন। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে অভিযান শুরু করেছে যশোর জেলা প্রশাসন। সকালে এক সভায় সিদ্ধান্ত গ্রহণের পর আজ থেকে 8 উপজেলায় মাঠে নেমেছে প্রশাসন। বক্তারা জানান 20টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে পুরো রমজান মাস জুড়েই। জেলার বিভিন্ন হাট বাজার মনিটরিং এর পাশাপাশি বিপণী বিতানগুলোতেও অভিযান পরিচালনা করবেন তারা। শুরুতে সচেতনতামূলক অভিযান চললেও রমজান থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় ভেজাল বিরোধী অভিযানও পরিচালনা করবে মোবাইল কোর্ট। লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগে এক নারীর আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। খালাস দেওয়া হয়েছে এক আসামিকে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। 2021 সালের 2 সেপ্টেম্বর প্রথম শ্রেণীর ছাত্রী প্রবাসী নির্মল সাহার মেয়ে পপি সাহার কানের দুল খুলে নেয় প্রতিবেশী রুনা আক্তার আখি। এ সময় পপি কান্না করায় তাকে শ্বাসরোধে হত্যা করে রুনা। অনেক খোঁজাখুঁজির পর তার ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয় পপির মরদেহ। ওই দিন রাতে নিহতের মা বাদী হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেন। পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় অবিনাশ চন্দ্র মিত্র নামে এক আইনজীবী নিহত হয়েছেন। গতরাতে মঠবাড়িয়ার তুষখালী সড়কের খানবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রোববার রাতে গাজীপুর থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন অবিনাশ। বাসটি খানবাড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 12 জন। এদিকে বগুড়ায় স্কুল বাসের ধাক্কায় আনিসার রহমান নামে এক অটো ভ্যান চালক নিহত হয়েছেন। সকালে আলু বোঝাই ভ্যানটি নিয়ে রাস্তা পার হচ্ছিলেন আনিসার। এ সময় সাতমাথা থেকে আসা BAF শাহিন স্কুলের একটি বাস পেছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান ভ্যান চালক আনিসার। সাতক্ষীরায় ভাড়া নিয়ে বিরোধে ভ্যান চালকের হামলায় এক যাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই যাত্রী। নিহত মোমরেজুল ইসলাম সদর উপজেলার মোচরা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায় রোববার রাতে মিন্টু ভ্যানে আখড়াখোলা থেকে মোচরায় যাচ্ছিলেন মোমরেজ। এ সময় 10 টাকার বদলে 5 টাকা ভাড়া দেয় ক্ষিপ্ত হয়ে যাত্রীকে মারধর করেন মিন্টু। এতে অসুস্থ হয়ে পড়েন মোমরেজ। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ জানায় এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁয় 14 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 2 লাখ টাকা। এছাড়াও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হেলমেট ও পোশাক জব্দ করা হয়েছে। গ্রেপ্তার 2 জন রফিকুল ইসলাম ও লিমন হোসেন মিন্টু। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার রাশিদুল হক জানান, গত 16 মার্চ ব্যাংক থেকে টাকা তুলে ফিরছিলেন বেলট গ্রামের আব্দুল জব্বার। সড়কে আগে থেকে ওত পেতে থাকা 4 ব্যক্তি তার পথ রোধ করে। এরপর তারা আব্দুল জব্বারের মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও মারধর করে 14 লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পরদিন মহাদেবপুর থানায় মামলা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় 2 জনকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার। আগামী বছর HSC পরীক্ষা হবে পূর্ণ সিলেবাসে, অথচ সূচি অনুযায়ী স্বাভাবিকের চেয়ে 3 মাস ক্লাস কম পাচ্ছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এই অবস্থায় সিলেবাস শেষ করা নিয়ে চাপে পড়তে হচ্ছে 14 লাখের বেশি শিক্ষার্থীকে। করোনার কারণে 2 বছর HSC পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তবে আগামী বছর পূর্ণ সিলেবাসে পরীক্ষায় অংশ নেবে 14 লাখের বেশি শিক্ষার্থী। গত ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণীর ক্লাস। প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা হবে আগস্টে। সেই হিসেবে মাত্র 6 মাস ক্লাস করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। স্বাভাবিক সময়ে ক্লাস করতে হতো 9 মাস। এই অবস্থায় সিলেবাস শেষ করতে চাপ পড়ছে শিক্ষার্থীদের ওপর।
পরীক্ষা দিতে চাই অবশ্যই অনেক আমাদের জন্য টাফ হয়ে যাবে এটা। 9-10 সিলেবাসও পড়তে মানে বুঝতে হচ্ছে, তার সাথে ইন্টারের পরও বুঝতে হচ্ছে, প্লাস আমার টাইম অনেক কম, প্লাস কলেজে পরীক্ষা অনেক তাড়াহুড়া করে। শিক্ষা বোর্ড বলছে বিষয়টি তাদের নজরে এসেছে, এটি সমাধানের জন্য আলোচনা করা হবে। কভার করা খুবই কঠিন হবে। তো আমরা এটা আমাদের যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আছে মাওসি ডিজি মহোদয়ের সাথে আমরা এই বিষয়ে কথা বলবো, এনসিটিভির সাথে কথা বলে দেখব আমরা এটাকে কিভাবে আবার রিশিডিউল করা যায়। উচ্চ মাধ্যমিকের শিক্ষাসূচি প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তারা বলছে করোনার কারণে শিক্ষা জীবনের ক্ষতি পোষাতেই এ সূচি করা হয়েছে। তবে শিক্ষার্থীদের চাপ বেশি হলে বিষয়টি বিবেচনা করা হবে। কলেজগুলি আছে বিশেষ করে এইচএসসি লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে, তাদের প্রিন্সিপালদের সাথে আমরা কথা বলতে পারি। কথা বলে যদি সেই ধরনের সংকট, বড় আকারের কোনো সংকট তৈরি হয়, নিশ্চয়ই আমরা দেখভাল করার চেষ্টা করব। এসএসসিতে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছে এসব শিক্ষার্থী, ফলে সেখানেও তাদের পড়াশোনার ক্ষতি হয়েছে। এ অবস্থায় স্বল্প সময়ে ক্ষতি কাটিয়ে সিলেবাস শেষ করা কঠিন বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ। স্বাদ ও স্বাস্থ্যের জন্য লবণের এক চিমটিও অনেক গুরুত্বপূর্ণ। সুইজারল্যান্ডের ইউএসডি ও ভ্যাকুয়াম প্রযুক্তিতে 100% পরিশোধিত ফ্রেশ সুপার প্রিমিয়াম সল্ট, এক চিমটিও হোক স্বাস্থ্যকর। গ্রামে আর শহরে, ডাইনিং বা রেস্টুরেন্টে, ইটালিয়ানো মেলামাইন। এই চুলের উপর সারাদিন কত কিছু, এত মজবুত থাকে কিভাবে? সেই জন্যই একদিন পর পর প্যারাশুট অ্যাডভান্সড, যা চুলে 3 স্তর গভীরে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর। প্যারাশুট অ্যাডভান্সড, আমার মজবুত চুলের গল্প। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার। 7 আপ, ভাবো ফ্রেশ। ভিশন অ্যান্ড্রয়েড টিভি, দেখো নতুন দুনিয়া। আসসালামু আলাইকুম আম্মা। আমি কিন্তু খেতে আসি নাই, আপনাকে দেখতে আসছি। জাস্ট আপনি বললেন দেখে বসলাম। আপনার মেয়ের রান্না আম্মা আমি মুখে দিলে টের পাই। মীরা বসো। কি রে বাংলার ঘরে ঘরে মধুর ভালোবাসার সাথে মিশে আছে পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা। ভালোবাসার স্বাদ অটুট থাক। আপনাদের জন্য টেল ফ্লাওয়ার টপ তৈরি করেছে এমন এক ডিজাইন যা কিনা স্বল্প জায়গায় বিভিন্ন ধরনের গাছ লাগানোর ইচ্ছে পূরণ করতে পারে। একই জায়গায় ভার্টিক্যালি আপনার পছন্দ অনুযায়ী নানা ধরনের গাছ লাগাতে পারবেন। টেল ভার্টিক্যাল ফ্লাওয়ার টপ। এমন স্টান্ট আগে কেউ করেনি। এমন স্টান্ট আগে কেউ করেনি, তুমি কেন করতে চাও? এর আগে কেউ এটা করেনি, এই জন্য। এখানে তোমাকে স্বাগতম জানানোর কোনো প্রশ্নই আসে না। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এ মাসে দুধ আর বাজারের টাকা দুটোই শেষ। এই কঠিন সময়ে ছোট ছোট না পারার কষ্ট যেন আপনার উপর না আসে, তাই সাশ্রয়ী মূল্যে ডানো ডেইলি পুষ্টি, যা সাধ্যের মধ্যেই পরিবারের দুধের সব ধরনের চাহিদা মেটায় প্রতিদিন। ডানো ডেইলি পুষ্টি। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। আরে ভাই লোকাল গান বাজা, লোকাল গান। খিদা পাইছে। কি দেশি মেহমানের খিদা পাইছে? ওহনি কাচ্চি দাও, কাচ্চি দাও। ভাবো ফ্রেশ।
লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। ও তো ক্যাডেট কলেজে ফার্স্ট বয় ছিল। কোন ক্যাডেট? ময়মনসিংহ ক্যাডেট কলেজ। কিন্তু ময়মনসিংহ ক্যাডেট তো মেয়েদের কলেজ। ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 3 ও 6 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। লেবুর সতেজতায় এক সিপ রান আপ এই সামারে আপনাকে রাখবে পুরোপুরি রিফ্রেশড। লিভ আপ উইথ প্রাণ আপ। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে, জানাবো আরো কিছু খবর। স্টিকি থিনার, কাঠ, গাড়ি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। বঙ্গবন্ধু সোনার বাংলা নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি AKM আউয়াল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বিকেলে ভান্ডারিয়া উপজেলা হাসপাতাল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। বলেন, অসাম্প্রদায়িক শক্তিকে রুখে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকলে এই বাংলাদেশে ভালো থাকবে। এইটাই হবে আমাদের প্রার্থনা। ঘরে ঘরে পৌঁছে দেবেন আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। আওয়ামী লীগের বাইরে কোনো স্লোগান হবে না। প্রকল্প শুরু 2 বছর পার হলেও সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে বাঁধ নির্মাণে নেই কোনো অগ্রগতি। এজন্য ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। এতে সামনের বর্ষায় ভাঙন আতঙ্কে রয়েছেন শাহজাদপুর ও এনায়েতপুরের বাসিন্দারা। এ নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, কাজের ধীরগতিতে ঠিকাদারের গাফিলতিকে দোষারোপ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এই অভিযোগকে কতটা আমলে নিচ্ছে বা গুরুত্ব দিচ্ছে কিনা? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের জালালপুর ইউনিয়নের আলকান্দি গ্রামে। আমি যদি একটু দেখাই যে আসলে এখানে বর্ষা মৌসুমে, শুষ্ক মৌসুমে কিন্তু ভাঙন দেখা দেয় এবং গত 2 বছরে কিন্তু ভাঙন এখানকার অনেক ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখানকার এই ভাঙন রোধের জন্য সরকারের পক্ষ থেকে 647 পাওয়ার পরে কিন্তু আসলে যে কাজ শুরু সদস্য সে কাজ এখনো শুরু করেনি। গত বর্ষা মৌসুমের আগে ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে বালি ভর্তি যে অবস্থা ফেলেছিল কিছুটুকু অংশের, বাকি অংশে কিন্তু এখনো কোনো কাজ তারা ধরেনি। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি জানিয়েছেন যে আসলে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কাজের জন্য দ্রুত গতিতে তারা কাজ শুরু করার জন্য তারা আহ্বান জানিয়েছে। কিন্তু আমরা এখানে এসেছি এবং সকাল থেকে এখানে ঘুরে দেখেছি, কোথাও কিন্তু আসলে ঠিকাদারি প্রতিষ্ঠানের যে কার্যক্রম সেই কার্যক্রম আমরা দেখছি না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যদি ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিক সময়ে কাজ না ধরে এবং গাফলতি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখানকার স্থানীয় যারা আছে তাদের যে অভিযোগ যে যখন বর্ষা মৌসুম আসে তখন ঠিকাদারি। সিরাজগঞ্জ থেকে কথা হচ্ছিল সহকর্মী দিলীপ কুমার গৌরের সাথে। মৌলভীবাজারের রাজনগরে অপরিকল্পিতভাবে নির্মিত সেতু অপসারণের দাবিতে মানববন্ধন করেছে হাওর রক্ষা সংগ্রাম কমিটি। রাজনগরের মেদেনী মহল গ্রামে নবনির্মিত ভুরবুড়িয়া সেতু অপসারণের দাবি জানান তারা। দুপুরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, হাওর অঞ্চলের কৃষক বর্ষায় ধান সহ নানান পণ্য পরিবহনে নৌকা ব্যবহার করেন, কিন্তু ভুরবুড়িয়া খালের ওপর নির্মিত সেতুটির উচ্চতা কম হওয়ায় নৌকা দিয়ে যাতায়াতে বিপাকে পড়তে হয় তাদের। এতে ভোগান্তি পোহাচ্ছেন হাওর অঞ্চলের প্রায় 20,000 মানুষ। অপরিকল্পিতভাবে নির্মিত সেতুটি ভেঙে নতুন করে সেতু নির্মাণের কথা জানান তারা।
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল শাখা। সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, মানব সম্পদ বিকাশে প্রায় 5 লক্ষাধিক শিক্ষক কর্মচারী ভূমিকা রাখছেন। তারা যে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব বোনাস পান, তা দিয়ে তাদের জীবন মান নির্বাহ করা সম্ভব হচ্ছে না। আগামী বাজেটে মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে। অর্থ লেনদেন ছাড়াই ঝালকাঠিতে পুলিশ সদস্য হিসেবে চাকরি পেয়েছেন 26 জন। এর মধ্যে 4 জন নারী ও 22 জন পুরুষ। বাছাই পরীক্ষার 3টি ধাপে নিজ নিজ যোগ্যতায় চূড়ান্ত পর্যায়ে পুলিশের ট্রেনি, রিক্রুট, কনস্টেবল পদে স্থান পেয়েছেন তারা। এই প্রক্রিয়ায় চাকরি প্রত্যাশীকে আবেদনের সময় ব্যাংক ড্রাফটে জমা দিতে হয়েছে মাত্র 120 টাকা। কোনো রকম তদবির বা অর্থ লেনদেন ছাড়া পুলিশ সদস্য হিসেবে চাকরি পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন চাকরি প্রত্যাশী ও অভিভাবকরা। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।